আমাদের তো 1 বছরও হয়নি, অন্তত এটুকুনো যদি কমায় যেতে পারি আর কর্মপরিকল্পনাটা চূড়ান্ত আছে, পরের সরকার সেটা নিয়ে কাজ করবে। দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের মধ্য থেকে একটা করিডোর ব্যবহার করতে পারবে কিনা, এটা একটা প্রস্তাবনা। আমরা অবশ্যই আশা করব যে যুদ্ধ হবে না, আমরা অবশ্যই আশা করব যে উত্তেজনা প্রশমিত হবে। আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার অন্য যে কোনো সময়ের চাইতে এই 9 মাসের পথ পরিক্রমায় নিজেকে আত্মবিশ্বাসী একটা জায়গাতেই দেখতে পাচ্ছি। প্রথম যখন আমরা দায়িত্ব গ্রহণ করি আমাদের তো এ ধরনের কাজের কোনো অভিজ্ঞতা ছিল না, আমাদের মধ্যে অনেকেরই ছিল না। একটা টিম হিসাবে আমাদের ইমার্জ করতেও সময় লেগেছে, আমরা এক একজন এক এক জায়গা থেকে এসেছি। তো এখন আমি মনে করি যে আমাদের মধ্যে টিম ওয়ার্কটা বেটার হয়েছে। আমরা এখন আমাদের কাজের সীমা পরিসীমাটাও আঁকতে পারছি। এই সরকারের একটা বড় কমিটমেন্ট ছিল সংস্কার, সেই জায়গাতে আমরা সকল কমিশনের রিপোর্টই হাতে পেয়েছি। 6টা কমিশনের রিপোর্ট নিয়ে ঐক্যমত কমিশন হয়েছে, যারা আবার বিষয়টাকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে, এই অর্থে যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় শুরু করে দিয়েছে। আর জনগণের কতগুলো চাহিদা আমার আমি যেটা নিজে ফিল করি যে সবকটা মন্ত্রণালয়ই সব কাজ তো আমরা একবারে হাতে দিতে পারবো না, তো মোটা দাগে কোন কাজগুলো আমাদের করে যাওয়া দরকার মন্ত্রণালয়ের পর্যায়ে সেটা আমরা প্রত্যেকে এখন মোটামুটি একটা উপলব্ধির জায়গাতে এসেছি। সেই মোতাবেকই যে মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে। গত ঈদের ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝতে পেরেছিলাম যে এটাই সবসময় জনগণের অসন্তোষের একটা বড় জায়গা, এবং এভাবে তো চলে না। সেজন্য আমরা ওইটাকে কেন্দ্র করে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে চেয়েছিলাম যে বাজার মূল্য সজাগ থাকলে, সচেষ্ট থাকলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সেরকমভাবে সামনে আসন্ন কোরবানিকে সামনে রেখেও একটা বড় অনিয়মের জায়গা হচ্ছে গত 3-4 বছর যাবত আমরা দেখতে পাচ্ছি যে চামড়ার দামটা পাচ্ছে না। আমরা চামড়ার দামটা একটা সঠিক মূল্যে নিয়ে আসার ক্ষেত্রে সরকার কোনো ভূমিকা রাখতে পারে কিনা সেটা বুঝবার জন্য কিন্তু একটা কমিটি করা হয়েছে। এটা আসলে এই বিষয়গুলো যদি একটু দেখেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, চামড়ার দামের ক্ষেত্রে সরকার কিছু একটা করতে উদ্যোগী হয়, কারণ এই বিষয়গুলো আসলে জনমানুষকে ছুঁয়ে যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে যে একটা প্রচণ্ড বিপর্যস্ত বিদ্যুৎ খাত আমরা হাতে পেয়েছিলাম, সেখানে আপনি বলতে পারেন মোটা দাগে এখন শৃঙ্খলা চলে এসেছে। গতকালও আমরা ক্যাবিনেটে রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা পলিসি পাশ করলাম, তার মানে সরকারের একটা খাতে ট্রান্সফরমেশন আনার যে বিষয়টা, আমরা বিপর্যস্ত জায়গায় শৃঙ্খলা আনার পাশাপাশি ট্রান্সফরমেশনের দিকেও এখন যেতে পারছি। নবায়নযোগ্য জ্বালানির একটা নতুন করে নীতিমালা আমরা অনুমোদন করলাম। বাজেট আছে, সামনে বাজেট আছে। বাজেট নিয়ে যে আমরা খুব বেশি চিন্তিত তা না, কারণ এর আগের বছরগুলোতে বাজেটগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হতো। আমরা এবার এটাকে অস্টারিটি বাজেট বা কৃচ্ছতা সাধনের বাজেট বলছি, যে খুব প্রয়োজন যে কাজগুলো সেগুলোই আমরা হাতে নেব। বাকি কাজগুলো নির্বাচিত সরকার যখন আসবেন তাদের তো সেই লিবার্টি থাকবেনি, তারা যোগ বিয়োগ যদি করতে চান করবেন। সংশোধন কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে বাজেটটা সেটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো কোনো বাজেট না। আমাদের যে জিডিপি রেটটা ওটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর না, সেটা প্রকৃত অর্থনীতিবিদেরা যারা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর বিরোধিতা করেছেন তারাও সম্পৃক্ত থাকবেন এই প্রসেসে। কাজে বাজেট নিয়ে আমরা মোটামুটি একটা কনফিডেন্ট জায়গাতেই আছি। প্রধান উপদেষ্টা যদিও এর মধ্যে একটা টাইম ফ্রেম দিয়েছেন ইলেকশনের, কিন্তু এর মধ্যে গতকাল খালেদা জিয়া দেশে এসেছেন, তো ইলেকশন নিয়ে কোনো চাপ আবার তৈরি হবে কিনা, মানে সেক্ষেত্রে সংস্কার কোনোভাবে বাধাগ্রস্ত হতে পারে বা সেটা খানিকটা প্রায়োরিটির জায়গা থেকে সরে যেতে পারে কিনা, সেটা আমার মনে হয় না। তার কারণ কি জানেন, কারণ সংস্কারের প্রক্রিয়াটা তো সরকার এককভাবে করছে না, সরকার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করছে। কাজে রাজনৈতিক দলগুলো এটার প্রয়োজন ফিল করছেন বলেই তারা এই প্রক্রিয়ার সাথে আছে। কাজে ওইখানে যতটুকুন সংস্কারে আমরা একমত হতে পারি, যতটুকুন সংস্কারে আমরা মনে করি করে ফেলা দরকার এই সময়ের মধ্যে করে ফেলতে পারবো, সেটুকু নিয়ে আমরা অবশ্যই এগিয়ে যাব। আরেকটা কাজ আমাদের সরকার করছে, তা হচ্ছে এক হচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বড় বড় সংস্কারের ক্ষেত্রে আলোচনা চলছে, আরেকটা হচ্ছে কিছু কিছু সংস্কার আছে যেগুলোতে আসলে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন নেই,
যেমন একটা সার্ভিসকে আপনি ক্যাডারভুক্ত করবেন কি করবেন না, ওর জন্য বিশেষায়িত ক্যাডার রাখবেন কি রাখবেন না। হ্যাঁ, এইগুলো কাজ কিন্তু যার যার মন্ত্রণালয়কে একটা তালিকা করে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এই কাজগুলো করে ফেলো, আমরা সেই কাজগুলো করছি। ফলে নির্বাচন নিয়ে আসলে এটা চাপের বিষয় না, নির্বাচনও একটা দাবি, বিচারও একটা দাবি, সংস্কারও একটা দাবি। আমরা নির্বাচন করতে যেহেতু বদ্ধপরিকর, সুতরাং আমাদের বাড়তি চাপের কোনো বিষয় আমি মনে করি না। তবে রাজনৈতিক দলগুলো হয়তো সময়ের ক্ষেত্রে এক ধরনের কথা বলতে পারে, যে আমরা যেহেতু বলছি জুন পর্যন্ত, তারা যদি বলেন যে না তারা এর আগে চান, সেখানে নিশ্চয়ই আলাপ আলোচনা করে একটা সমাধানে আসা যাবে। প্রথম কথা হচ্ছে কি, যে পলিথিনটা চলমান না রাখার আসলে কোনো সুযোগ নেই, তা আমি থাকি আর আমি না থাকি। কেউ এটা 22 বছরে করেনি, আমি কেউ করেনি এটা বললে অন্যায় হবে। শাহজাহান সিরাজ সাহেব করার চেষ্টা করেছিলেন, উনি কিন্তু 4 বছরের কাজ করে বিষয়টাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। আপনাদের হয়তো সে সময়ের কথা মনে নাই, কিন্তু আমাদের মনে আছে, কারণ আমরা কর্মজীবনে ছিলাম, এবং উনি কিন্তু প্রায় এটাকে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এখন হয় কি, এত বছরের অনিষ্ক্রিয়তার কারণে সমস্যাটা আরো গভীরে চলে যায়, সকল সমস্যাই যেরকম গভীরে গেছে। ফলে আমরা এখন পলিথিনের সুপার শপগুলোতে আমরা বন্ধ করেছি, এখানে হয়তো কেন বললেন ঠিক বুঝলাম না, ওটা কিন্তু বন্ধ হয়েছে, লেট আস অ্যাপ্রিশিয়েট, ওইটুকুন তো হয়েছে, ওইটুকুনও কিন্তু এর আগে করা যাচ্ছিল না। তারপরে আমরা পলিথিন উৎপাদনের জায়গাগুলোতে এখন আমরা নিয়ন্ত্রণ আনার কাজটা করব। আইন শৃঙ্খলা বাহিনী এতদিন কিন্তু বেশ কয়েক মাস আসলে ঠিক মতন কাজে ফিরতে পারেনি, কিন্তু এখন আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনী বেশ গতিতে এই কাজে ফিরেছে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কতগুলো অভিযোগ আমাদের সব সময়ে, এবার আমাদের বাড়তি অভিযোগ ছিল বা বাড়তি দুশ্চিন্তার জায়গা ছিল যে তারা কাজে ফিরছিল না, কিন্তু আমি বলবো যে এখন তারা কাজে ফিরেছে। বাকি যে অভিযোগগুলো ছিল সেগুলো চলে গেছে তা আমি বলবো না, সেগুলো আছে, সেগুলো জন্য পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট দেখে নিশ্চয়ই কাজ করা হচ্ছে এবং হবে। তো আমার কাজের ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস নিজে নিজে ঠিক করেছি। একটা হচ্ছে যেমন সেন্ট মার্টিন দ্বীপটাতে আমরা এখন বিকল্প কর্মসংস্থানের জন্য জিও এনজিও কোলাবোরেশনে ওখানে আমরা কাজ শুরু করেছি। আজকেই কৃষি মন্ত্রণালয় থেকে আমাকে জানানো হলো যে ওইখানে 2 জন কৃষি কর্মকর্তাকে তারা পার্মানেন্টলি নিয়োগ দিচ্ছেন। আপনি চুনতি বনটা, তারপরে শালবন, এই দুটো বন আমরা প্রাধিকার ভিত্তিতে পুনরুদ্ধারের কাজটা শুরু করছি। এই 22 থেকে 25 তারিখের মধ্যে আমি একদিন যাব মধুপুরে, সেখানে 150 একর শালবন, যেখানে ইউক্যালিপটাস আছে, শালবন তো 44,000 ছিল, ওটা এখন 3,000 এসছে, পুরোটা আমরা আর ফেরত পাবো না, সর্বোচ্চটুকুন ফেরত আনার জন্য কাজ শুরু হয়েছে। সীমানা চিহ্নিতকরণের কাজ হচ্ছে। শালবনের বিপুল পরিমাণ জায়গাতে, আপনার 7,000 মতন একর জায়গাতে আমাদের আছে হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এগুলো রাতারাতি আপনি ফাঁকা করে ফেলতে পারবেন না, কারণ তাহলে বনের জায়গা দখলের একটা প্রবণতা আসে। তো এই 22 থেকে 25-এর মধ্যে যেদিন আমি যেতে পারি, সেদিন গিয়ে 150 একর জায়গাতে আবার শালবন আমরা রোপণ করে দিয়ে আসবো। আর চুনতি অভয়ারণ্যটা আসলে কোনো জায়গায় ধরেন 5,000 একর জমি বেদখল হয়ে গেছে এবং ওখানে গ্রাম হয়ে গেছে। উড়ির চরে যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তারা এসে ওখানে আবাসন করেছে। এখন চুনতি অভয়ারণ্যের জন্য আমরা একটা পরিকল্পনা করছি যেটা কেমন করে আমরা ফেরত আনবো, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। কালকে ওখানে সারাদিন যৌথ বাহিনীর অভিযান ছিল, ওখানে পালের বরজগুলো এবং মাঝঘেরগুলো প্রাথমিক পর্যায়ে আমরা ভেঙে দিচ্ছি, কিন্তু এই ভূমিহীন মানুষগুলোকে বনগ্রামের মডেলে এনে কেমন করে বন ব্যবস্থাপনার সাথে খাপ খাইয়ে আমরা বনকেও ফেরত আনতে পারি আর তাদেরকেও জায়গা দিতে পারি, সেই কাজটাও আমরা শুরু করেছি। আরেকটা কাজ হচ্ছে সোনাদিয়া বনটা রেস্টোরেশন। আপনারা জানেন যে সোনাদিয়া বনটার 9,000 একর জমি ওটা দিয়ে দেওয়া হয়েছিল বেজাকে, এখন ওটা জেলা প্রশাসন বাতিল করেছে। নীতিগত সিদ্ধান্ত তো আমাদের হয়েই ছিল বাতিল করা, তারপর অনেক পদ্ধতি থাকে, জেলা প্রশাসন বাতিল করেছে, গতকাল ভূমি মন্ত্রণালয়ে বাতিল করেছে। এখন ভূমি কেবল আমাকে একটা চিঠি দেবে যেটাকে আপনারা বন হিসাবে আবার ব্যবহার করবেন, তারপরে আমরা সোনাদিয়াকে রেস্টোর করবো। তাহলে 3টা বন, চুনতি, শালবন এবং সোনাদিয়া। এবং আমার টার্গেট হচ্ছে দখল হয়ে যাওয়া বনভূমির মধ্যে 20,000 একর বনভূমি ফেরত আনা। আমি আশা করি চট্টগ্রামে আমরা 12,000 মতন ফেরত নিয়ে চলে আসতে পারবো। 700 একর, এই 9,000 প্লাস একর সোনাদিয়ার, তারপরে 155 একর যেটা দেয়া হয়েছিল একজন সাবেক সচিবকে, 20 একর, তার বাইরে মিরেরসরাইতে ইকোনমিক জোনের পাশে যেটুকুন বন বেঁচে আছে তার কতটুকুন আমরা নিতে পারি সেটা ফেরত আনার প্রক্রিয়া করব। তো আপনি যদি চিন্তা করেন, আমার মনে হয় যে 1 বছরের জন্য এই বনের ক্ষেত্রে এই 4টা কাজ যথেষ্ট।
আরেকটা হচ্ছে যে সুন্দরবনে প্রায় বছরই আগুন লাগে, সেটা আমরা একটু আগুন লাগানোরটা প্রিভেনশনের কাজ করছি। আর সুন্দরবনের ট্যুরিজম যেটা হয় সেই ট্যুরিজম নিয়ন্ত্রণের জন্য বিধিমালা প্রস্তুত করা হচ্ছে। সো বনের ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের প্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো করা। আবার একটু বলে নিই, আরেকটা যেটা করবো যে আপনার এই সাক্ষাৎকারের পরেই এডিবির সাথে মিটিংয়ে বসবো। আমরা ঢাকা শহরের 4টা নদী এবং 19টা খাল নিয়ে এডিবিকে প্রাথমিক প্রকল্প দিয়েছি। এডিবি এবং বিশ্বব্যাংক দুইটা ব্যাংকই সম্মত আছে আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করার জন্য। আমি ওই এডিবির সাথে মিটিংটা করব, আশা করি আমরা একটা চুক্তি স্বাক্ষর করে কাজটা শুরু করে দিয়ে যেতে পারবো। এটা তো আমি অবশ্যই চাইবো কন্টিনিউ, দখল এবং দূষণমুক্ত দুটোই একসাথে করা। 19টা খাল এবং 4টা নদী একসাথে একটা ব্লু নেটওয়ার্কের মধ্যে এনে সময় লাগবে, কারণ আমরা আমাদের নদীগুলোতে পলিথিন ফেলেছি, ক্রোম ফেলেছি, শিল্প বর্জ্য ফেলেছি, মিউনিসিপ্যাল বর্জ্য ফেলেছি, কিন্তু কাজটা শুরু করে দিয়ে যাবো। তাহলে পলিথিনের কাজটাকেও কন্টিনিউ করতে হবে, এই বনের কাজটাকে করতে হবে, নদীর কাজটাকে করতে হবে। আর বায়ু দূষণের ক্ষেত্রে এবার আমাদের টার্গেটটা হচ্ছে গোটা ঢাকা শহরে জিরো সয়েলে যাওয়া। এটা ঢাকা 2টা সিটি কর্পোরেশন কাজ করবে, কারণ ঢাকা শহরের বনায়নের প্রাথমিক দায়িত্ব তাদের। আর কোনো জায়গায় যেন মাটি না থাকে, আপনার সামনেও কোনো জায়গায় যদি মাটি পড়ে একটা কিছু গাছ লাগিয়ে দেন বা ঘাস লাগিয়ে দেন। ঢাকা শহরের আশেপাশের ইটভাটাগুলোকে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করব, এরকম একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এটা আমাদেরকে আরেকটু যাচাই বাছাই করে দেখতে হবে। আরেকটা হচ্ছে ভাঙাচোরা রাস্তা যেন বর্ষার পরপরই ঠিক করে ফেলা হয়, যাতে শীতের সময় আর তীব্র বায়ু দূষণটা না হয়। এটা যদি এই 3টা কাজ যদি আমরা করতে পারি, নির্মাণ সামগ্রী যদি ঢেকে রাখা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে ঢাকা শহরের বায়ু দূষণ একটা গ্রহণযোগ্য মাত্রায় আমরা কমিয়ে আনতে পারবো। আপনি গতকালই প্রথম আলোর একটা রিপোর্টে দেখবেন ওরা এয়ার পিউরিফায়ারের সমালোচনা করে একটা আর্টিকেল লিখেছে, তার লেখা যেতেই পারে। কিন্তু প্রথম কথাটাই হচ্ছে যে আমি বলেছি 30% হচ্ছে বাইরের দেশ থেকে আসে, এটা ওরাও স্বীকার করে নিচ্ছে 30% বাইরের দেশ থেকে আসে। সেটুকুন বাদ দিয়ে বাকি 70%কে আমরা টার্গেট করে আগাতে থাকি। ওই আর্টিকেলের শেষে একটা প্যারাগ্রাফ আছে, শেষের দিকে দেখবেন যে বেইজিং শহর 5 বছর চেষ্টা করে তার বায়ু দূষণ 35% কমাতে পেরেছে। আমাদের তো 1 বছরও হয়নি, অন্তত এটুকুনো যদি কমায় যেতে পারি। আর কর্মপরিকল্পনাটা চূড়ান্ত আছে, পরের সরকার সেটা নিয়ে কাজ করবে। আসলে এখানে যদির কোনো প্রশ্ন নেই, কারণ করিডোর দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখন একটা প্রস্তাবনা আছে যে মায়ানমারে যদি দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের মধ্য থেকে একটা করিডোর ব্যবহার করতে পারবে কিনা, এটা একটা প্রস্তাবনা। এখন এই প্রস্তাবনাও যে ডেফিনিট কোনো প্রস্তাব আমাদের কাছে লিখিত আকারে দেওয়া হয়েছে তা না, ফলে এটার ব্যাপারে সরকার অবস্থান স্পষ্ট করেছে যে এরকম কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করা হয়নি। আমরা তো আশা করব যুদ্ধ না হোক। আমরা দেখতে পাচ্ছি যে একটা উত্তেজনা চলছে। এখন আপনার প্রতিবেশী দেশে যদি উত্তেজনা চলে, যুদ্ধ অবস্থা বিরাজ করে, সেটাতে আপনার কিছু প্রাথমিক প্রস্তুতি তো নিয়ে রাখতেই হয়। যেমন ধরেন আপনি ভারতের আকাশসীমা ব্যবহার করে আপনার বিমান চলে, সেগুলো আমাদের জন্য একটা কনসার্নের জায়গা। কিন্তু আমরা অবশ্যই আশা করব যে যুদ্ধ হবে না, আমরা অবশ্যই আশা করব যে উত্তেজনা প্রশমিত হবে, আমরা অবশ্যই আশা করব যে সকলের মধ্যেই শান্তি এবং শুভবুদ্ধির প্রাধান্য পাবে। কিন্তু আমাদের যেটুকুন প্রস্তুতি, যেটা আমরা বললাম যে উই আর ওয়াচফুল, আমরা দেখছি পরিস্থিতি কোন দিকে যায়, আমরা মনে প্রাণে আশা করি যে আমাদের প্রতিবেশী দেশ যুদ্ধে জড়াবে না।